5 বছরে 25 কোটি গাছ রোপণ করবে সরকার। উদ্বোধন করতে আজ কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন জনসভায়। বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন, দাবি অর্থমন্ত্রীর আওতায় এসেছে প্রতিটি মানুষ। পে স্কেল বাস্তবায়নে কমবে দুর্নীতি। সামষ্টিক অর্থনীতির প্রায় সূচকে চাপের মুখে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন হবে কঠিন, বাজেট প্রতিক্রিয়ায় সেপেটে। বাজেট নিয়ে রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া, উত্তরের কৃষি ও শিক্ষায় বরাদ্দ স্পষ্ট করার দাবি, স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার সন্তুষ্টি। কুষ্টিয়া মেডিকেলে আউটসোর্সিং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিজ্ঞতার বাদ পরিচালকের পদত্যাগ দাবি। আমন্ত্রণ সংবাদ সকালে শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সাথে থাকছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আজ কক্সবাজারে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রজেক্টে লুটপাট করলে কঠোর ব্যবস্থার কথা জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষজ্ঞরা বলছেন, গাছের রোপণ সহজ কিন্তু রক্ষণাবেক্ষণ কঠিন। লোক দেখানো কাজ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। যতই দিন যাচ্ছে ততই কমছে দেশের বনভূমি। অপরিকল্পিত নগরায়ন, বন উজাড় ও পাহাড় ধ্বংস পরিবেশকে হুমকির মধ্যে ফেলছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলে অব্যাহত পাহাড় কাটার ফলে ভূমিধস, বন্যা এবং জীববৈচিত্র্যের ক্ষতি বাড়ছে। বনাঞ্চলে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে নির্বাচনী ইশতেহারে 25 কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করে বিএনপি। দায়িত্ব নিয়েই অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। উপজেলা, জেলা ও বিভাগ ভাগ করে উপকূল, সমতল ও পাহাড় অঞ্চলে হবে বৃক্ষরোপণ, জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। রাস্তার পাশে, রেল লাইনের পাশে এক এক জায়গায় এক এক ধরনের গাছ হবে। তো সেই গাছগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ, এমনকি উপজেলা ওয়াইজ আমাদের করা লাগতেছে। কারণ দেখা যাচ্ছে যে একই উপজেলা, বাট উপকূলের একটা অংশে লবণ পানি বেশি, আর একটা অংশে একটু কম, তো ওখানেও ভ্যারাইটি আছে। তো এইগুলো নিয়ে আমরা কাজ করে আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অগ্রাধিকার প্রকল্প বা বলা চলে যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে এই যে 25 কোটি গাছ লাগানো, আমরা চাই আমরা যখন চলে যাব দায়িত্ব ছেড়ে, তখন যেন এই 25 কোটি গাছ যেন অবস্থান করে। শুধু গাছ রোপণই নয়, সেই সঙ্গে গাছের রক্ষণাবেক্ষণের জন্য ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। প্রতিমন্ত্রী জানান, বৃক্ষরোপণ প্রজেক্টে লুটপাটের কোনো সুযোগ নেই। প্রত্যেকটা গাছের একটা ট্র্যাকিং থাকবে, যে এই গাছটা কোন জায়গায় লাগানো হলো, ব্যক্তি পর্যায়ে যেগুলো করা হবে, এবং ওই গাছটার বিভিন্ন সময় চিত্র আমরা দেখতে পাবো অনলাইনে। মানে সেইভাবে তারা ছবি তুলে আপলোডও করতে পারবে, আবার স্যাটেলাইট ইমেজও দেখা যাবে কিন্তু গাছটার হেলথ কেমন আছে বা কী অবস্থা আছে। যদি কোথাও আমরা দেখি এরর দেখি, তাহলে সেখানে প্র্যাকটিক্যালি আমরা ভিজিটও করতে পারবো। তো আমরা চাচ্ছি সব কিছু মিলে এই প্রকল্পটাকে আমরা বাস্তবায়ন করতে নির্মোহভাবে, যাতে আমাদের তাপমাত্রা আমরা কমিয়ে আনতে পারি। এদিকে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব জানান, লোক দেখানো বৃক্ষরোপণ করে কোনো লাভ নেই। গাছ রোপণের পাশাপাশি নজর দিতে হবে রক্ষণাবেক্ষণে। পরিকল্পনাহীন গাছ বিতরণ এবং রোপণ একটি প্রহসন ছাড়া কিছু না। গাছের রোপণ খুব সহজ বাংলাদেশে, কারণ এমন রহমতের দেশ, বীজ পুণ্যি গাছ হয়, কিন্তু তার লালন পালন, বৃদ্ধিকরণ, সামাজিক বনায়নের যে সুন্দর উদাহরণ রয়েছে, সেই আলোকে আমাদেরকে বাস্তবায়নমুখী একটি কর্মসূচি নিতে হবে। সেই পরিকল্পিত যাত্রা যতক্ষণ না হবে বনায়ন, বৃক্ষরোপণ সাকসেসফুল বা কার্যকর, না হবে আমাদের উপকূলীয় অঞ্চলের বাঁধ এবং প্রকৃতি নির্ভর সমাধান দিয়ে তাকে বাঁচানোর ব্যবস্থা করা। আমি বিশ্বাস করি পরিকল্পিত উদ্যোগ এবং জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ ছাড়া এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এদিকে দীর্ঘ 2 দশক পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সড়ক পথে চকরিয়ার পিএম খালিতে পাতুলি খাল পুনর্খনন কার্যক্রম এবং দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, স্থানীয় জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনের পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার প্রতিষ্ঠার উদ্যোগও উদ্বোধন করবেন। পরে আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একদিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনি আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। যুক্ত হচ্ছি রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন।
যেমনটি জানাচ্ছিলেন, দীর্ঘ 2 দশক পর প্রধানমন্ত্রী কক্সবাজারে আসছেন। এটা নিয়ে কক্সবাজারে কিন্তু উচ্ছ্বাসের কমতি নেই, কিন্তু বৈরী আবহাওয়া কিছুটা হলেও জনসমাগম উপস্থিতি কমবে বলে মনে হচ্ছে। কারণ আমরা এখন আছি কক্সবাজারের, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন এবং তারেক রহমান যে খাল খনন করবেন সেই আমরা পিয়মখালী পাতলিতে। এবং যদি বলি সমাবেশের স্থলে কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু যাদের যেই দলীয় লোকজন কিন্তু আসতে শুরু করেছে এবং সেই জনসমাগমের কিন্তু আস্তে আস্তে আমরা দেখতেছি লোক সমাগম বাড়তেছে। কিন্তু কক্সবাজারের আজকে প্রধানমন্ত্রীর প্রায় 11টি কর্মসূচি রয়েছে। সেটি সকালে এসেই সোজা তিনি পাতলি খাল খননের জন্য এখানে চলে আসবেন। এরপরে উনি যাবেন সরাসরি সাফারি পার্কে, যেখানে প্রায় 50 লক্ষ যে গাছের বৃক্ষরোপণ উপযোগী রয়েছে সেখানে উদ্বোধন করবেন। সর্বোপরি জনসভার রয়েছেন চকরিয়া পেকুয়াতে এবং উনি মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার যে উদ্বোধন করবেন। সেখান থেকে মেরিন ড্রাইভ সড়ক যে যাওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ বিকালে একটি সুধী সমাবেশ রয়েছে, সেখান থেকে সুধী শেষ করে আবার রাতেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে আমাদের জানিয়েছেন। এবারের এই যদি বলি কক্সবাজারের এই সফরকে ঘিরে কিন্তু প্রধানমন্ত্রীর মানুষের মধ্যে নানা নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার পেকুয়া এবং পর্যটন নগরীতে কিন্তু যেই সাতশ্বাস রব এবং মানুষের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এবারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কক্সবাজারের নানা ধরনের যেই ঘাটতিগুলো রয়েছে, উন্নয়ন যে বিভিন্ন ধরনের কাজগুলো চলমান রয়েছে, এগুলো দ্রুত শেষ হবে। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যেই 6 লেনের উন্নতিকরণ, কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বিশেষ করে কক্সবাজারের যেই পর্যটন শিল্পের যে একটি সম্ভাবনা রয়েছে সেটি তারা মনে করেন যে এইবার পরিপূর্ণতা পাবে। এবং আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দ্বীপ সেপুর থেকে শুরু করে কক্সবাজারের যেই অপার সম্ভাবনা রয়েছে সেখানেই কিন্তু এবারের প্রধানমন্ত্রী নজর দিবেন এবং এই পর্যটন শিল্পের জন্য হেলথ ট্যুরিজম এবং পর্যটন সেক্টরের অভূতপূর্ব উন্নতি সাধন হবে। বিশেষ করে কক্সবাজারের চকরিয়া পেকুয়ার যেই অবকাঠামোগুলো উন্নয়ন দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, এটাই কক্সবাজারের জনসাধারণ আশা করে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো দলের জন্য নয়, এবার প্রতিটি মানুষকে বিবেচনায় নিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে। বরাবরের মতোই বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিবের মতো প্রজাতন্ত্রের সর্বোচ্চ কাঠামো, সেই সঙ্গে 9 মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর্থিক খাতের এই দৈন্যতার বিপরীতে কিভাবে এই উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করবেন অর্থমন্ত্রী। বিপরীতে মঞ্চ থেকে ঘুরে ফিরেই শোনানো হয় আশার বাণী। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি প্রশাসনের সেবা পেতে ভোগান্তি আর ঘুষের অভিযোগ মেনে নিয়ে অর্থমন্ত্রীর আশা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে কমবে দুর্নীতি। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে, বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে। বিশাল বাজেটের রাজস্ব আদায় আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নেও আশাবাদী অর্থমন্ত্রী। এনবিআর এর কিছু সংস্কারের মধ্যে যাবে এবং এনবিআর কে বাইফারকেশনের যে বিষয়টা সেটা সিদ্ধান্ত হয়েছে, একটা হচ্ছে পলিসি মেক করবে, একটা হচ্ছে বাস্তবায়ন করবে। এত আশার বার্তায় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি কমাতে ব্যবসার পরিবেশ আর অভ্যন্তরীণ বিনিয়োগকে রক্ষা কবচ হিসেবে দাঁড় করালেন। বললেন, ব্যবসার খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। রিফর্মসের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। প্রশ্ন আসে জ্বালানি খাতের ক্যাপাসিটি চার্জ, কালো টাকা সাদা করার সুযোগ আর বিদেশি ঋণ পাওয়ার সম্ভাবনা নিয়েও। আমি ডে 1-এ ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার
মানে চুরি করার জন্য যেটা করেছিল এগ্রিমেন্টে এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। নিজেদের থেকে ডিক্লেয়ার করেন যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা প্রভিশন আছে। বাট এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন আর কি। বরাবরের মতোই অর্থমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যেই একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট তৈরির চেষ্টা করেছে সরকার। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। আলাদা আলাদাভাবে সকল মন্ত্রণালয় অর্থনীতির সব সূচকই চাপে, ফলে প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তা অর্জন করা সরকারের জন্য কঠিন হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এটি অর্জন করতে বাস্তবসম্মত মুদ্রানীতি অবলম্বন করতে হবে। বরাবরের মতোই বাজেট ঘোষণার পরদিন প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে 2026-27 অর্থ বছরের বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। এ অবস্থায় মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে জানান তিনি। প্রায় সবগুলি সূচকই কিন্তু চাপের মুখে, নিম্নমুখী অবস্থায় রয়েছে, যার কারণে আমি বলছি যে সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয়, তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের স্থবিরতা কাটাতে ব্যাংক ঋণ সহজীকরণ সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথাও বলেন তিনি। যদি এই ব্যাংক থেকে সরকারি অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে নেয়, তখন যদি এই ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য তার ঋণ প্রয়োজন হয়, তখন ঋণের একটা লিকুইডিটির একটা সমস্যা থাকবে। সেখানে একটা চিন্তার বিষয়, সেটা খেয়াল রাখতে হবে। সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন যে ভিত্তির উপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। সবকিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। এখানে হলো বাজেটের একটা বড় আমি শৃঙ্খলা, এটা বাস্তবায়ন করতে যে শৃঙ্খলার দরকার হবে, সেখানে কিন্তু একটা দুর্বল এখানে ভিত্তিটার উপরে এখানে প্রাক্কলনগুলি করা হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতসহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সাধুবাদ জানায় সিপিডি। পাশাপাশি 60টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলে মনে করে এ গবেষণা সংস্থাটি। মিস্টার সামি আহমেদ, আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। যে সন্তানদের পরম মমতায় আগলে বড় করেছেন বাবা মা, বৃদ্ধ বয়সে বাবা মার ভাগ্যে কতটাই বা জোটে সেই সন্তানের যত্ন, ভালোবাসা আর চরম অযত্ন, অবহেলা পিতামাতার ভরণ পোষণ আইনি বা কতটা সুরক্ষা দিচ্ছে তাদের। সম্প্রতি রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে 75 বছর বয়সী এক বৃদ্ধ মায়ের বিভৎস মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় দেশ জুড়ে। প্রশ্ন ওঠে, এই নির্মমতার দায় কতটা নিল রাষ্ট্র কিংবা সন্তানরা? ইউসুফ ভুইয়া জানাচ্ছেন বাকিটা। আমি একা একা আইছি আর যাব না। যে বয়সে এই পিতামাতার থাকার কথা অতি যত্নে পরিবারের সঙ্গে, কিন্তু নির্মম বাস্তবতায় প্রবীণ বয়সেও অনেক বাবা মাকে কাটাতে হয় বৃদ্ধাশ্রমের চার দেয়ালে। কাউকে কাউকে নির্মমতায় পাড়ি দিতে হয় ইহজগৎ। আর কি করব বাবা, আর কিছু বলার নাই। এই যেমন সম্প্রতি রাজধানীর মিরপুরের এক বাসা থেকে 75 বছর বয়সী এক বৃদ্ধা মায়ের বিভৎস মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় পুরো দেশে। তিনি এতটাই অযত্ন অবহেলায় ছিলেন, বাসার চার দেয়ালের ভেতর একাকী মৃত্যুর পরও মরদেহ পড়েছিল দীর্ঘদিন। হতভাগ্য মায়ের তথাকথিত উচ্চশিক্ষিত সন্তানরা যুগ্ম সচিব, বুয়েট শিক্ষক। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে গেছে কতটা পছন্দ ধরেছে সমাজের। তথাকথিত উচ্চশিক্ষিত অনেক পরিবারেই কিন্তু আসলে আমরা এই দায়িত্ববোধ দেখি না, বরং সেখানে এক ধরনের ব্যক্তি উন্নয়ন বা ক্যারিয়ারের নামে স্বার্থপরতার চর্চা দেখি। আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু মূল্যবোধ কেন্দ্রিক।
পরিবার কেন্দ্রিক। এই পরিবার এবং মূল্যবোধ কেন্দ্রিক ব্যবস্থার মধ্যেই কিন্তু আমাদের সমাধানটা খুঁজতে হবে। বাংলাদেশে অবহেলিত মা বাবাদের অধিকার রক্ষায় 2013 সালে করা হয়েছিল পিতামাতার ভরণ পোষণ আইন। আইন অনুযায়ী প্রত্যেক সন্তানকে তার পিতামাতার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও সবচেয়ে বড় প্রয়োজন একটু সঙ্গ নিশ্চিত করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই আইন কি আসলেই অসহায় মা বাবাদের কোনো কাজে এসেছে? এই আইন প্রণয়ন করে খুব একটা যে অবস্থার পরিবর্তন হয়েছে তেমনটি আমরা দেখিনি এবং হবেও না, কারণ আইনেরও কিছু দুর্বলতা আছে। আর আমাদের সমাজ ব্যবস্থার সাথে এবং এই আইনের যে প্রয়োগ, এই দুই জায়গাটা সাংঘর্ষিক। আইনজীবীদের মতে 2013 সালে করা এই আইনে ঘাটতি রয়েছে। সে সঙ্গে সঠিক তদারকি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই এমন নির্মম ঘটনা দিন দিন বাড়ছে। আইনটি যেটি রয়েছে সেটিকে আমি মনে করি যে এটার মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট আনা প্রয়োজন, যাতে এটাকে মোর এফেক্টিভ ওয়েতে আইনের ব্যবহারিক দিকটা নিশ্চিত করা যায়। একই সঙ্গে এই আইনের মাধ্যমে যদি কিছু শাস্তি বা দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপ আনা যায় এবং সেটা যদি আপনি দেশবাসীর কাছে দৃশ্যমান হয়। আইন দিয়ে হয়তো ভরণ পোষণ আদায় করা যাবে, কিন্তু বুকের ভেতর জমে থাকা মা বাবার দীর্ঘশ্বাস আর চোখের পানি কি মোছানো যাবে? সেই প্রশ্ন থেকেই যায়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো হচ্ছে একের পর এক হামলা। সবশেষ রামপুরে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসী পলাশ। শুক্রবার দুপুর 1:45টার দিকে রামপুরা টিভি সেন্টারের বিপরীতে ঘটনা ঘটে। এর আগে নিউ মার্কেটের সূত্রাপুর এলাকায় খুন হয়েছেন আরও 2 শীর্ষ সন্ত্রাসী। একের পর এক এমন ঘটনায় জনমনে বাড়ছে আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। রাজধানীর রামপুরা এলাকা শুক্রবার দিনের আলোতেই দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় রামপুরা এলাকার রয়্যাল মিষ্টির দোকানের সামনে পলাশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান মাসখানেক আগে জেল থেকে বের হয়েছিল পলাশ। বের হওয়ার 1 মাসের মাথায় এই ঘটনা। ভাই তো দীর্ঘদিন জেলে ছিল, হয়তো এই মনে হয় মাসখানেক আগে জেল থেকে জামিনে মুক্তি পাইছে। 1:47 মিনিটে যখন গুলিটা শব্দ পাই আমরা প্রথম মনে করছি যে গাড়ির পাংচার হয়েছে, এরকম টায়ার ফাটছে, এটা শব্দ, বিকট শব্দ হয়েছে। একটু পরে দেখি সেকেন্ডের মধ্যেই অনেক লোকজন দৌড়াদৌড়ি ধরার জন্য, তখন ওই যে লোকটা গুলি করে যায় তখন দেখি যে ওই অপোজিট সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের ধরতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। তো রাস্তার এই যে সাইডে যে ফুটপাতের উপরে ভিকটিম দাঁড়িয়েছে, একজন দুষ্কৃতিকারী গুলি করে পালিয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছি। গত কয়েক মাসে রাজধানীতে এ ধরনের কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। চলতি বছরের 28 এপ্রিল নিউ মার্কেট এলাকায় জেল থেকে মুক্তির পর প্রতিপক্ষের হামলায় নিহত হয় শীর্ষ সন্ত্রাসী টিটন। এর আগে গত বছরের 10 নভেম্বর রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন নগরবাসী। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। বাজেট উত্থাপনের পর চলছে নানা হিসেব নিকেশ। অঞ্চল ভেদে বরাদ্দ বাড়লো না কমলো তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্বাস্থ্য খাতের বরাদ্দের সঠিক ব্যবহার ও কৃষি খাতের বরাদ্দে রাজশাহী অঞ্চলকে গুরুত্ব দেওয়ার দাবি আছে। সংসদে উত্থাপিত হয়েছে জাতীয় বাজেট। এরপরই শুরু হয়েছে আঞ্চলিক হিসেব নিকেশ। কোন খাতে বরাদ্দ বাড়লো বা কমলো এ নিয়ে চলছে আলোচনা। তবে ঘোষিত বাজেট নিয়ে রাজশাহী অঞ্চলে আছে মিশ্র প্রতিক্রিয়া। উত্তরের কৃষি, শিক্ষায় বরাদ্দ স্পষ্ট নেই দাবি বিশ্লেষকদের। কৃষির জন্য যদি আলাদা করে সুযোগ সুবিধার কথা স্পষ্ট করত তাহলে আমাদের কৃষিভিত্তিক অঞ্চলের জন্য অনেক বড় উপকার হতো। এই বাজেটে কোনো স্পষ্টভাবে শিক্ষানগরীর জন্য কোনো ঘোষণা আমরা পাইনি। নিত্য প্রয়োজনীয় যেটা কৃষিপণ্য সেইটা পুরো গুরুত্ব দিয়েছে সরকার এবং এটাতে অনেক বড় ধরনের একটা সুযোগও দিয়েছে। আঞ্চলিক বা জেলা বাজেটের দাবি ছিল দীর্ঘদিনের, সেই প্রত্যাশা এবারও পূরণ হয়নি। তবে সম্ভাবনা আছে ক্ষুদ্র শিল্প ও কৃষিকে ঘিরে। আমাদের এই এলাকার জন্য
সরকার তেমন কোনো পদক্ষেপ উল্লেখ করেনি বাজেটে আর কি। জীবনের যে মানটা এটাকে অনেক বেশি উন্নততর করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তা এইবারও এই বাজেট আমরা দেখতে পেলাম না। রাজশাহী অঞ্চলের বা বগুড়া অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যেন অধিক পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়, সেটা আমরা প্রত্যাশা করি। স্বাস্থ্য খাতকে এবারের বাজেটে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর কথা বলা হয়েছে, তবে জনবল অবকাঠামোর পাশাপাশি এ খাতে শৃঙ্খলা পেরানোর তাগিদ জনস্বাস্থ্যবিদদের। সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে স্বাস্থ্য খাতটাতে এক ধরনের বিশৃঙ্খল একটা খাত। যারা এর মূল স্টেক হোল্ডার, মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে, সেবা খাতের সাথে ইনভলভ করা যায় সেটা সরকারকে বিবেচনা করতে হবে। বাজেটে রাজশাহীর চলমান প্রকল্পগুলোর গতি বাড়াতে বরাদ্দ থাকবে এমন প্রত্যাশা রাখছেন বিশ্লেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আউটসোর্সিং কর্মচারী নিয়োগের টেন্ডার প্রক্রিয়া অনিয়মের অভিযোগ উঠেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিতে করা হয়েছে শর্ত শিথিল, বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে। যা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদার ও চাকরি প্রত্যাশীদের মধ্যে। টেন্ডার বাতিল সহ পরিচালকদের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ। চলতি বছরের 15 মার্চ দুটি টেন্ডারের মাধ্যমে ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, ড্রাইভার সহ আউটসোর্সিং এ 112 জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেন 13টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যাদের মধ্যে কাজ পায় সাফি ট্রেডার্স নামে সিরাজগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ টেন্ডার প্রক্রিয়া নিয়ে অংশগ্রহণকারী ঠিকাদাররা তুলেছেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তাদের দাবি, হাসপাতালটির পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিতে করেছেন শর্ত শিথিল, বাদ দিয়েছেন অভিজ্ঞ প্রতিষ্ঠানকে। অনেকগুলি লাইসেন্স পড়েছে, সে লাইসেন্সের কোনো নিয়ম তোয়াক্কা করেনি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সে হচ্ছে এই কাজগুলি করেছে আর কি। এদিকে টেন্ডার প্রক্রিয়ার পর থেকেই আন্দোলনে নেমেছে অংশগ্রহণকারী অন্য ঠিকাদার ও চাকরি প্রত্যাশীরা। যা নিয়ে হাসপাতাল জুড়ে দেখা দিয়েছে অচল অবস্থা, ছড়িয়েছে উত্তেজনাও। আমরা এটা চাই জোরালোভাবে যেন ওনাকে পদত্যাগ করানো হয়। তবে কাজ পাওয়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কোনো অর্থ বা অনিয়ম করে নয়, বৈধভাবেই কাজ পেয়েছে তার প্রতিষ্ঠান। 1 টাকা বা আমি এক কাপ চা খাওয়াই আমি এই নিয়োগপত্র দিয়েছি, সেটা যদি কেউ বলতে পারে আমি নিজেই উইলিংলি বলবো যে আমার এই টেন্ডার আপনি এই নিয়োগ বাতিল করে দেন। আর টেন্ডারে শর্ত শিথিলের মাধ্যমে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলে তা আইন সিদ্ধ নয় বলছেন বিশেষজ্ঞরা। যাদের এই সমস্ত কাজের জন্য, বিশেষ করে হসপিটালে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার অভিজ্ঞতা আছে, তাদেরকে না দিয়ে কিছু শর্ত শিথিল করে হয়তো কিছু কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে, যেটা বিধি বহির্ভূত মনে হয়। তবে টেন্ডারে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পরিচালক। যে ধরনের অভিযোগগুলো আমার দিকে দেওয়া হচ্ছে, যে ঘুষ দুর্নীতি বা স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা, বানোয়াট। হাসপাতালে কর্মচারী নিয়োগের টেন্ডারে অনিয়মের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঘুষের অতিরিক্ত টাকা ছাড়া কাজ না করা, সময় মতো অফিসে না আসা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাহমুদ মোল্লার বিরুদ্ধে। অভিযোগ নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের দেওয়া হয় হুমকি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সহকারী ভূমি কমিশনার। মাত্র 6 মাস আগে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন মাহমুদ মোল্লা। এরপর থেকেই তার বিরুদ্ধে উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ। ভূমির নামজারি, খাজনা, নাম খারিজ কিংবা সংশোধনী, সেবা নিতে আসা মানুষের অভিযোগ, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা ছাড়া কাজ করেন না এই কর্মকর্তা। চাহিদা মতো টাকা না দিলে বিভিন্ন অজুহাতে হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। নিজের ইচ্ছা মতো অফিসে আসা যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমনকি ইউনিয়নের জমি থেকে গাছ কাটার ক্ষেত্রেও টাকা দিতে হয় বলেও অভিযোগ স্থানীয়দের। 10 টাকার রসিদ দিলেন, 500 টাকা নিলেন, 490 টাকা ওনাকে ঘুষ দেওয়া হলো। উনি বললো না, এই ঘুষে হবে না, 1000 টাকা না হলে নায়েবের ইজ্জত থাকে না। খাজনা উঠেছে 110 টাকা, অথচ আমি 1000 টাকা খাজনা দিছি। আমার থেকে টাকা নিয়ে যদি এরকম ভুল করে দিতে পারে, এখন আমারে বলতেছে যে তুমি যাও কোর্টে যাও। আমার 10 কাঠা জায়গার খাজনা কাটতে গেছি আমি, আমার কাছে 3800 টাকা চাইছি। আমি আমার পৈতৃক সম্পত্তির উপরে আমি গাছ বিক্রি করেছি। এই গাছ বিক্রি করার পরে নায়েব সাহেব আমার 2-3 দিন পরে বাধা গেছে। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা যোগাযোগ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ আমার পত্রিকা সিলেন্ট আছে, ডিসি আছে, কমিশনার আছে, ভূমি মন্ত্রণালয় আছে, অভিযোগ দিক। আমি যদি দোষী সাব্যস্ত হয়ে যাওয়া হবে, এটা সমস্যা কি? আপনি কি আমার অভিযোগ দেখার আপনি কি? এদিকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার। লিখিত অভিযোগ করেন তাহলে আরো বেশি ভালো হয়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এবং আইনানুগভাবে সম্পূর্ণ সর্বোচ্চ গ্রহণ করার জন্য স্যারদেরকে আমি আমার তরফ থেকে পূর্ণরূপে সাপোর্ট। অভিযোগের বিষয়ে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।